where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, এই করোনা আবহে বিদ্যালয়ের তালা বন্ধ। শিক্ষক শিক্ষার্থীর যে মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে যে পাঠদান প্রক্রিয়া, আজ তা পুরোপুরি থমকে গেছে। মূলত টিচিং লার্নিং যে প্রসেস, তা আজ ব্যাহত। গভর্নমেন্ট, জেলা প্রশাসন শিক্ষাটাকে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। সাধুবাদ জানাই এই উদ্যোগকে। আমি এই উদ্যোগের একজন শরিক। আমি আজকে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় পড়াবো। আমি অশোক মণ্ডল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মালদা মডেল মাদ্রাসা, এইচএস। এই দ্বিতীয় অধ্যায়ে কী রয়েছে আগে জানতে হবে। ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে কী রয়েছে সেটা জানতে হবে। কি রয়েছে? রাষ্ট্র। রাষ্ট্র, ভারত একটা রাষ্ট্র, বাংলাদেশ একটা রাষ্ট্র, নেপাল, ভুটান, প্রতিবেশী অনেক রাষ্ট্র, সারা বিশ্বে 200-র উপরে রাষ্ট্র রয়েছে। তার ভেরি ইন্টারেস্টিং। রাষ্ট্র সম্বন্ধে জানব। রাষ্ট্র কি এবং রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো কি, কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা রাষ্ট্র বলতে পারি, সেই বিষয়গুলো নিয়ে জানব। আর রাষ্ট্রের সাথে সমাজে বিভিন্ন সংগঠন রয়েছে, তার মধ্যে পার্থক্য কি, আজকে এই দুটো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব খুব সহজ ভাষায়। তো দ্বিতীয় অধ্যায়ে আমরা যেটা পড়াবো সেটা কি? রাষ্ট্র। রাষ্ট্র, রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রের বৈশিষ্ট্য কি, এই বিষয় নিয়ে আলোচনা করার আগে আমরা জেনে নিই এই রাষ্ট্র শব্দটির একটা প্রয়োগ কোথায় ঘটলো। রাষ্ট্র শব্দটির প্রয়োগ কোথায় ঘটেছে? প্রথমে প্রাচীন গ্রিস হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সূতিকাগার। প্রাচীন গ্রিসেই রাষ্ট্রবিজ্ঞানের জন্ম। এই রাষ্ট্র শব্দটির যে প্রয়োগ, আমরা রাষ্ট্র শব্দটির প্রয়োগ নিয়ে আলোচনা করব। এই রাষ্ট্র কথাটি কোত্থেকে এসছে? আমরা জেনে নিই। এই রাষ্ট্র শব্দটি এসছে দুটো শব্দ থেকে। কি? পোলিশ আর সিভিটাস। পোলিশ আর সিভিটাস। পোলিশ হচ্ছে গ্রিক শব্দ আর সিভিটাস হচ্ছে রোমান শব্দ। এই দুটি শব্দের সমন্বয়ে রাষ্ট্র কথাটি এসছে। তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে কোন দুটি শব্দের সমন্বয়ে রাষ্ট্র কথাটি প্রয়োগ হয়েছে, নাকি গ্রিক শব্দ, এটা গ্রিক শব্দ
আর এটা হচ্ছে রোমান শব্দ, গ্রিক শব্দ, রোমান শব্দ। তো রাষ্ট্র কথাটি পলিস এবং সিভিটাস এই দুয়ের সমন্বয়ে রাষ্ট্র শব্দটির প্রয়োগ ঘটেছে। কোন রাষ্ট্র? নগর রাষ্ট্র। নগর রাষ্ট্র কেন? যে প্রাচীন গ্রিসটা ছিল ছোট 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 এলাকায় সব বিভক্ত, ক্ষুদ্র ক্ষুদ্র এলাকা নিয়ে একটা রাষ্ট্র গড়ে উঠত। তো নগর রাষ্ট্রের ধারণা, অর্থাৎ এই নগর কথা থেকে নাগরিক কথাটা এসছে, যেটা আমরা 11-এর পঞ্চম অধ্যায়ে গিয়ে পড়ব। এই নগর রাষ্ট্র অর্থাৎ ছোট 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 এলাকা নিয়ে একটা রাষ্ট্র তৈরি করা হতো। এই নগর রাষ্ট্র দুটো শব্দ সমন্বয়ে এসছে, বুঝে গেলাম। পরবর্তীতে টিউটনরা রাষ্ট্র শব্দটিকে বৃহৎ আকারে, মানে বৃহৎ শব্দে ব্যবহার করেছেন। আধুনিক কালে রাষ্ট্র শব্দটি প্রয়োগ করেন ইটালীয় চিন্তাবিদ ম্যাকিয়াভেলি তার দ্য প্রিন্স নামক গ্রন্থে। কোন গ্রন্থে? দ্য প্রিন্স নামক গ্রন্থে ম্যাকিয়াভেলি সর্বপ্রথম আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটিকে প্রয়োগ করেন। তাহলে এই প্রয়োগ থেকে আমরা কি জানতে পারলাম? এখান থেকে এসিকিউ প্রশ্ন হতে পারে যে কোন গ্রিক শব্দ থেকে রাষ্ট্র শব্দটির উৎপত্তি? পলিস। বা কোন রোমান শব্দ থেকে রাষ্ট্র কথাটি এসছে? সিভিটাস। আধুনিক অর্থে রাষ্ট্র কথাটি সর্বপ্রথম কে প্রয়োগ করেন? ম্যাকিয়াভেলি। কোন গ্রন্থে? দ্য প্রিন্স নামক গ্রন্থে। বোঝা গেছে? এবারে আমরা চলে যাব রাষ্ট্র কাকে বলে। রাষ্ট্রের সংজ্ঞা। এই রাষ্ট্রের সংজ্ঞা আমি খুব বেশি বলবো না, কারণ বিগত ক্লাসে মাননীয় দেবাশিস বাবু শিক্ষক মহাশয় তিনি রাষ্ট্র কথাটিকে নিয়ে আলোচনা করেছেন বা রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন। আমি খুব সংক্ষেপে ছুঁয়ে আমি বৈশিষ্ট্যে যাব। এই রাষ্ট্রের সংজ্ঞা আমরা কাকে কাকে নিতে পারি? অ্যারিস্টটল, আর কাকে নিতে পারি? বোদা বা বদিন। কাকে নিতে পারি? রাষ্ট্রবিজ্ঞানী হল। কাকে নিতে পারি? বার্জেস। আর কাকে নিতে পারি? গার্ডনার। এই গার্ডনারটাকে স্টার দিয়ে রাখলাম, কারণ গার্ডনারের সংজ্ঞা ছাড়া রাষ্ট্রের সংজ্ঞা পরিপূর্ণ হয় না, এবং গার্ডনারের সংজ্ঞাকে কেন্দ্র করেই রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি ফুটে উঠেছে। এখন এই অ্যারিস্টটল কি বলেছেন রাষ্ট্রের সংজ্ঞার ক্ষেত্রে? কি বলেছেন? যে স্বাবলম্বী ও পরিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কতগুলো পরিবার ও গ্রামের সমষ্টি, তাকে বলা হয় রাষ্ট্র। কেন অ্যারিস্টটল? কারণ অ্যারিস্টটল ছিলেন গ্রিসের একজন বিখ্যাত সায়েন্টিস্ট, ফিলোসফার এবং রাষ্ট্রবিজ্ঞানী। তিনি ওখানে দেখেছিলেন যে ছোট ছোট এলাকাকে কেন্দ্র করে রাষ্ট্র তৈরি হয়েছে, নগর রাষ্ট্র। সেই জন্য তিনি বললেন যে স্বাবলম্বী ও পরিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে কতগুলো পরিবার ও গ্রামের সমষ্টি হচ্ছে রাষ্ট্র। বোদা কি বলছেন? যে রাষ্ট্র হলো পরিবার ও তার সম্পত্তির সমন্বয়ে গঠিত এমন একটি সংগঠন
যা চূড়ান্ত ক্ষমতা ও যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটা হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্রবিজ্ঞানী হল বলেছেন যে রাজনৈতিকভাবে সচেতন একটা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনসমষ্টি যারা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত, তাকে বলা হয় রাষ্ট্র। বার্জেস কি বলছেন? বার্জেস বলছেন যে রাষ্ট্র হলো রাজনৈতিকভাবে সচেতন একটি জনসমাজ। আমি এগুলোকে আর ব্যাখ্যা করছি না, যেহেতু স্যার দেবাশিস বাবু রাষ্ট্রের সংজ্ঞা পড়িয়েছেন, আমি একটু ছুঁয়ে যাচ্ছি। গার্ডনার এই সংজ্ঞাটি না হলেই নয়। যদি রাষ্ট্র কাকে বলে পরীক্ষায় আসে, তাহলে গার্ডনারের সংজ্ঞাকে কোনো মতেই বাদ দেবে না, বাদ দেওয়া যাবে না। গার্ডনার কি বলেছেন? গার্ডনার বলেছেন অতি বৃহৎ বা নাতি বৃহৎ একটা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনসমষ্টি যারা প্রায় বা সম্পূর্ণ বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রতি নাগরিক বা জনগণ স্বভাবজাত আনুগত্য দেখাবে বা প্রদর্শন করবে। তো গার্ডনার কি বললেন? গার্ডনারের সংজ্ঞাটা যদি আমরা একটু দেখি, কি বলেন গার্ডনার? যে অতি বৃহৎ বা নাতি বৃহৎ, বড় হতে পারে, ছোট হতে পারে। এই ভৌগোলিক সীমারেখার মধ্যে বসবাসকারী জনসমষ্টি, এখানে প্রচুর জনগণ আছে, এখানে জনগণ আছে, এরা কি, এরা সম্পূর্ণ বা প্রায় এই বহিঃশক্তির থেকে মুক্ত হয়ে একটা সরকার তৈরি করবে, আর যে সরকারের প্রতি জনগণ আনুগত্য দেখাবে, সেটাই হচ্ছে রাষ্ট্র। আমরা এবার রাষ্ট্রের বৈশিষ্ট্যে চলে যাব। আমরা এবার দেখব যে রাষ্ট্রের বৈশিষ্ট্য। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে রাষ্ট্র কি? তারপর কি দেখলাম? একটা ভূখণ্ড, সেখানে বসবাসকারী জনগণ স্থায়ীভাবে বসবাস করছেন এবং তারা বহিঃশক্তির থেকে প্রায় বা সম্পূর্ণ মুক্ত হয়ে একটা সরকার তৈরি করছেন এবং সরকারকে স্বভাবজাত আনুগত্য দেখাচ্ছেন, সেটাই হচ্ছে রাষ্ট্র। তাহলে সেখান থেকে কি বৈশিষ্ট্য পেতে পারি? বৈশিষ্ট্য, জনসমষ্টি। আমরা কি দেখলাম? রাষ্ট্রের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জনসমষ্টি। এটা হচ্ছে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা উপাদান, কারণ জনগণ ছাড়া কিন্তু রাষ্ট্র হয় না, বুঝেছ? জনগণকে বাদ দিয়ে রাষ্ট্র তৈরি করা যাবে না। তাই জনগণ হচ্ছে বা জনসমষ্টি হচ্ছে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা উপাদান। কমপ্লিট? তো এই জনসমষ্টি কাদের বোঝায়? প্রাচীন গ্রীসে জনসমষ্টি বলতে তিন ধরনের নাগরিককে বুঝিয়েছেন। প্রাচীন গ্রীসে জনসমষ্টি বলতে তিন ধরনের জনগণকে বুঝিয়েছেন। এক হচ্ছে কি, নাগরিক, দুই হচ্ছে মেটিক, তিন হচ্ছে
দাস। প্রাচীন গ্রিসে জনসমষ্টি বলতে এই নাগরিক, মেটিক আর দাস, এই তিন ধরনের মানুষকে বুঝিয়েছেন। তাহলে নাগরিকটা কি? যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনোভাবে রাষ্ট্রের কাজের সঙ্গে যুক্ত, তারা নাগরিক, এবং এদের সন্তান সন্ততি বংশ পরম্পরায় নাগরিক বলে বিবেচিত হবে। এরা রাষ্ট্রের সমস্ত অধিকার ভোগ করত, এটা নাগরিক। মেটিকটা কি? মেটিক হচ্ছে বিদেশি আবাসিক। বিদেশি আবাসিক মানে প্রাচীন গ্রিসে যারা বাণিজ্যিক সূত্রে গ্রিসের রাজধানী এথেন্সে এসে বসবাস করতেন, তারাই হলেন মেটিক। এদের কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না, রাজনৈতিক অধিকার ভোগ করত না, তবে এরা অন্যান্য যে সামাজিক অর্থনৈতিক অধিকার ছিল সেগুলো ভোগ করত। দাস। প্রাচীন গ্রিসে দাস ছিল সমাজের সব থেকে নিচে, একেবারে নিচের স্তরে। এদের কোনো রকম অধিকার ছিল না, এদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কোনো অধিকার ছিল না। এরা সমস্ত অধিকার থেকে বঞ্চিত ছিল, দাস। তাহলে আমরা প্রাচীন গ্রিসে দেখলাম এই তিন ধরনের নাগরিককে নিয়েই একটা জনসমষ্টি হতো। আধুনিক কালে আধুনিক যুগে জনসমষ্টি বলতে আবার তিন ধরনের নাগরিককে বুঝিয়েছেন, তিন ধরনের জনগণকেই বুঝিয়েছেন। কি সে তিন ধরনের? এক হচ্ছে নাগরিক, দুই হচ্ছে বিদেশি, তিন হচ্ছে প্রজা। বোঝা গেছে? তাহলে আধুনিক যুগে জনসমষ্টি বলতে নাগরিক, বিদেশি এবং প্রজা, এই তিন ধরনের জনগণকে বোঝানো হয়েছে যে এরা জনসমষ্টির নাগরিক। কি? যারা রাষ্ট্র কর্তৃক সমস্ত সুযোগ সুবিধা ভোগ করত এবং বিনিময়ে রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখাবে, তারা নাগরিক। এরা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সমস্ত অধিকার ভোগ করবে। আর বিদেশি, যারা কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্য সাময়িকভাবে অন্য কোনো রাষ্ট্রে যান বা অন্য কোনো রাষ্ট্র থেকে এই দেশে আসেন, তারাই হচ্ছে বিদেশি। যদি বিদেশি কোনো নাগরিক ভারতবর্ষে এসে কোনো কাজ করতে আসেন বা কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্য আসেন, ব্যবসার স্বার্থে হোক, পড়াশোনার স্বার্থে হোক, তাহলে সে হচ্ছে বিদেশি। এই বিদেশি রাজনৈতিক অধিকার ভোগ করবে না, রাজনৈতিক অধিকার ভোগ করবে না। কি করবে? সামাজিক, অর্থনৈতিক অধিকার ভোগ করতে পারবে। আর প্রজা, প্রজা হচ্ছে যে বিদেশি শাসনের অধীনে যারা বসবাস করত, তারাই হচ্ছে প্রজা। যেমন দীর্ঘ প্রায় 200 বছর, দীর্ঘ 200 বছর ব্রিটিশ শাসনের অধীনে এই ভারত ছিল। তখন ভারতের জনগণ ছিল একটা প্রজা। এই সব প্রাচীন গ্রিস এবং আধুনিক যুগের যেগুলো বললাম উপাদানগুলো নিয়েই এটা জনসমষ্টি। তাহলে আমরা দেখলাম যে রাষ্ট্র গঠনের একটি অন্যতম উপাদান বা বৈশিষ্ট্য হচ্ছে জনসমষ্টি। এখন জনগণের, একটা রাষ্ট্রের জনগণ অল্প হবে না বেশি হবে,
এই নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা আজ পর্যন্ত ঐক্যমতে পৌঁছাতে পারেনি। কারণ গোটা বিশ্বে অল্প জনসংখ্যা বিশিষ্ট যেমন রাষ্ট্র রয়েছে, তেমনি বহুল জনগণ বিশিষ্ট রাষ্ট্র রয়েছে। প্লেটো, অ্যারিস্টটল এরা অল্প জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রকে আদর্শ রাষ্ট্র মনে করতেন। যেমন ধরো পানামা, সেনেগাল, সান ম্যারিনো, ভ্যাটিকান সিটি, এই অল্প জনসংখ্যা বিশিষ্ট যেমন রাষ্ট্র রয়েছে, তেমনি পাশাপাশি চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, এরকম আরও বহু দেশ আছে যেখানে জনসংখ্যা প্রচুর। তো একটা রাষ্ট্রের জনসংখ্যা অল্প হতে পারে, বেশি হতে পারে। যেমন ভ্যাটিকান সিটি, আমাদের যে মালদার যে জনগণ, জনসমষ্টি বা জনসংখ্যা, তার থেকে অর্ধেকের কম। ক্ষুদ্র, বিশ্বের সব থেকে ছোট রাষ্ট্র হচ্ছে ভ্যাটিকান সিটি, মনে রাখবে। রাষ্ট্রের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কি বা উপাদান হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। রাষ্ট্রের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কি নির্দিষ্ট ভূখণ্ড। এই নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে রাষ্ট্র গঠনের দ্বিতীয় একটা উপাদান। কারণ ভূখণ্ড ছাড়া তো রাষ্ট্র হবে না। গোটা বিশ্বে যতগুলো রাষ্ট্র রয়েছে, প্রত্যেক একটা ভূখণ্ড রয়েছে, একটা সীমারেখা রয়েছে। কারণ প্রত্যেক দেশের একটা ম্যাপ রয়েছে, সেটা হচ্ছে তার সীমারেখা। তবে ভৌগোলিক সীমারেখাটা, তাহলে ভূখণ্ড বলতেই পারতাম, তাহলে নির্দিষ্ট বললাম কেন? আমি আসছি। তাহলে নির্দিষ্ট ভূখণ্ড বলতে কি বোঝায়? একটা ভৌগোলিক সীমারেখার মধ্যে, একটি ভৌগোলিক সীমারেখার মধ্যে আবদ্ধ জনসমষ্টিকেই বলা হয় ভূখণ্ড। একটা ভৌগোলিক সীমারেখার মধ্যে আবদ্ধ জনসমষ্টিকেই বলা হয় নির্দিষ্ট ভূখণ্ড। বোঝা গেছে কি বললাম? একটি ভৌগোলিক সীমারেখার মধ্যে আবদ্ধ একটা অঞ্চল, তাকে বলা হয় নির্দিষ্ট ভূখণ্ড। এই নির্দিষ্ট কথাটা এলো কেন? কারণ প্রত্যেক রাষ্ট্রের ভূখণ্ড যদি নির্দিষ্ট না থাকে, তাহলে সীমারেখা নিয়ে পার্শ্ববর্তী দেশের সাথে সংঘর্ষ লেগেই থাকবে। যেমন ধরো ভারতবর্ষের সাথে পাকিস্তানের দ্বন্দ্ব সেই জন্মলগ্ন থেকে, কি সীমারেখা নিয়ে। ভেরি রিসেন্ট আমরা দেখলাম চীনের সাথে ভারতবর্ষের যে একটা সংঘর্ষ, আমাদের 20 জন বীর জওয়ান শহীদ হয়েছেন। তাদের আত্মার শান্তি কামনা করি, তাদের পরিবারকে সমবেদনা জানাই। কিন্তু এই ভৌগোলিক সীমারেখা যদি নির্দিষ্ট না থাকে, তাহলে এই সংঘর্ষ লেগেই থাকবে। সেই জন্য কথাটা নির্দিষ্ট কথাটা এসছে। তাই নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে একটি রাষ্ট্রের দ্বিতীয় অপরিহার্য বৈশিষ্ট্য। তা নির্দিষ্ট ভূখণ্ড বলতে আমরা কি বুঝবো? নির্দিষ্ট ভূখণ্ড বলতে আমরা কেবল ভূপৃষ্ঠকে বুঝি না, ভূপৃষ্ঠকে বোঝানো হয় না। ভূগর্ভস্থ সমস্ত পদার্থ, নদ নদী, পাহাড় পর্বত, আকাশপথ, সমুদ্র উপকূল, এই সবটাকে নিয়েই একটা নির্দিষ্ট ভূখণ্ড হয়। এখন সমুদ্র উপকূল থেকে জলভাগের কতদূর পর্যন্ত কোনো একটি দেশের
ভূখণ্ডের মধ্যে থাকবে এই নিয়ে একটা বিতর্ক আছে। কোনো রাষ্ট্র 4 কিলোমিটার, 4 মাইল, 12 মাইল, 3 মাইল ওই উপকূল থেকে জলভাগকে ধরেছেন যে উপকূল থেকে 3 মাইল দূরে বা 12 মাইল বা 4 মাইল যে জলভাগ সেটি হবে একটা দেশের নির্দিষ্ট ভূখণ্ড। এটা নিয়ে একটা ঐক্যমত হয়নি। বিশ্বের বিভিন্ন দেশ নির্দিষ্ট এই সমুদ্র উপকূল থেকে জলভাগ কতদূর পর্যন্ত একটি দেশের অন্তর্ভুক্ত হবে এই নিয়ে বিতর্ক আছে। আকাশপথ ভূপৃষ্ঠ থেকে 100 থেকে 110 কিলোমিটার একটা দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যেই পড়ে। এখন এই ভূখণ্ডটা আয়তনে ছোট হবে না বড় হবে এই নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়নি। ফরাসি দার্শনিক রুশো তিনি ক্ষুদ্র ভূখণ্ড বিশিষ্ট রাষ্ট্রকে সমর্থন করেছেন, যে রাষ্ট্রের আয়তন হবে ছোট, ভূখণ্ড হবে ছোট, এটাকে সমর্থন করলেন রুশো। কিন্তু অন্যদিকে জার্মান দার্শনিক টিটসকে তিনি রাষ্ট্রের ক্ষুদ্রতাকে পাপের প্রতীক বলে মনে করেন। বুঝেছ? তাহলে আমরা রাষ্ট্রের বৈশিষ্ট্য হিসেবে আমরা দেখলাম দ্বিতীয় বৈশিষ্ট্য কি? নির্দিষ্ট ভূখণ্ড। বোঝা গেছে? এরপর আমরা দেখব যে রাষ্ট্রের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকার। সরকার, কারণ আমরা জানি জনগণ থাকলেই বা একটা ভূখণ্ড থাকলেই কিন্তু রাষ্ট্র হওয়া যায় না, সরকার দরকার। কারণ রাষ্ট্রের যে বিমূর্ত অবস্থাকে একটা বাস্তবে রূপদান করতে পারে সরকার। রাষ্ট্রের উদ্দেশ্য, লক্ষ্য, তার কর্মসূচি ইত্যাদিকে বাস্তবায়িত রূপ দেন সরকার। তাই সরকার ছাড়া রাষ্ট্র গঠনের কথা অকল্পনীয়, চিন্তা করা যায় না। তো রাষ্ট্র হচ্ছে একটা মেশিনারি, একটা মেকানিজম। রাষ্ট্রের সমস্ত কার্যাবলীকে সম্পাদন করেন সরকার। এখন সরকার হচ্ছে, যদি আমি এই জীবদেহের সঙ্গে তুলনা করি, সরকারটা যদি আমরা এই জীবদেহের সাথে তুলনা করি, সরকার হচ্ছেন মস্তিষ্ক স্বরূপ। কেন? এই যদি মাথা না থাকে তাহলে এর দেহের কোনো মূল্য নেই, দেহ চলতে পারবে না, কারণ এই মস্তিষ্ক দেহটাকে পরিচালনা করে। তাই যদি দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যদি সরকার না থাকে তাহলে দেশটা অসাড় হয়ে যাবে, চলতে পারবে না। সরকার হচ্ছে একটা চালিকা শক্তি রাষ্ট্রের সমস্ত কাজকর্মের। সরকার হচ্ছেন কি? কর্ণধার, রাষ্ট্রের কর্ণধার। একটা নৌকা যেমন নাবিক ছাড়া তার সঠিক গন্তব্যে বা পোতাশ্রয়ে পৌঁছাতে পারবে না, ঠিক তেমনি সরকার ছাড়া রাষ্ট্র তার অভীষ্ট লক্ষ্যে উপনীত হতে পারবে না। তাহলে সরকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাষ্ট্রের ক্ষেত্রে। এখন সরকার বলতে কি বুঝি আমরা? আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আবার কোনো কোনো দেশে শাসন বিভাগকেই বলা হয় রাষ্ট্র। সরকারের স্বরূপ বা প্রকৃতি বিভিন্ন ধরনের হয়। এক না এক
সরকার, গণতান্ত্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার, এককেন্দ্রিক সরকার, ফ্যাসিবাদী সরকার, এই একাধিক প্রকৃতি সম্পন্ন এবং এই প্রত্যেকটা প্রকৃতি সম্পন্ন রাষ্ট্রের আবার পৃথক পৃথক বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো আমরা পরবর্তী অধ্যায়ে পড়ব, যে যুক্তরাষ্ট্র কী, তার বৈশিষ্ট্য কী, এককেন্দ্রিক সরকার কাকে বলা হয়, তার উদ্দেশ্য বৈশিষ্ট্য কী, তার পক্ষে বিপক্ষে যুক্তি, একনায়কতন্ত্র, গণতন্ত্র, এগুলো রয়েছে। আমরা পরবর্তী অধ্যায়গুলোতে জানব। তাহলে সরকার হয়ে থাকে মূলত গণতান্ত্রিক সরকার, একনায়কতান্ত্রিক সরকার, এককেন্দ্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার, রাষ্ট্রপতি চালিত সরকার, সংসদীয় বা মন্ত্রী পরিষদ চালিত সরকার। এই প্রত্যেক সরকার একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য বহন করে। তাহলে আমরা কি দেখলাম, যে সরকার হচ্ছে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ উপাদান। এরপরে আমরা দেখব যে রাষ্ট্রের চতুর্থ বৈশিষ্ট্য সার্বভৌমিকতা। এটি হচ্ছে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং অপরিহার্য। এই সার্বভৌম ক্ষমতা না থাকলে রাষ্ট্রের স্বীকৃতি কোনো মতেই সম্ভব নয়। এখন এই সার্বভৌম কথাটি এসছে কোত্থেকে? একটা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সভারেন্টি। সভারেন্টি সভারেন্টি ইংরেজি শব্দ। এই শব্দটি এসছে কোত্থেকে? সুপেরানাশ। আরেকটা হচ্ছে সবরেনো। সুপ্রেনাস আর সবরেনো এই দুটি হচ্ছে কি ল্যাটিন শব্দ। এই ল্যাটিন শব্দ সুপেরানাস আর সবরেনো, এই দুটি ল্যাটিন শব্দের সমন্বয়ে সভারেন্টি কথাটি এসছে, যার বাংলা অর্থ হচ্ছে সার্বভৌমিকতা। এই সুপেরানাস শব্দের অর্থ কি? চরমতা বা চরম। আর এটা হচ্ছে চরম। আর এটা হচ্ছে ক্ষমতা। সুপেরানাস শব্দের অর্থ হচ্ছে চরম, আর সবরেনো কথার অর্থ হচ্ছে ক্ষমতা। তাহলে কি হচ্ছে? চরম ক্ষমতা। তাহলে সার্বভৌম কথাটার অর্থ কি? চরম ক্ষমতা। কার? রাষ্ট্রের। তাহলে আমরা সার্বভৌম বলতে কি বুঝি? সার্বভৌম বলতে বোঝায় রাষ্ট্রের অসীম, চরম, মৌলিক, চূড়ান্ত ক্ষমতা। রাষ্ট্রের অভ্যন্তরস্থ সমস্ত ব্যক্তি, সমস্ত প্রতিষ্ঠান রাষ্ট্রীয় আইন মেনে চলতে বাধ্য। এটা হচ্ছে রাষ্ট্রের চরমতা। সার্বভৌম ক্ষমতা বলতে বোঝায় রাষ্ট্রের অসীম, মৌলিক, চরম ক্ষমতা, যে ক্ষমতা রাষ্ট্রের প্রত্যেকটা ব্যক্তি, রাষ্ট্রের অভ্যন্তরস্থ সমস্ত প্রতিষ্ঠান রাষ্ট্রীয় আইন মেনে চলতে বাধ্য। সেটা হচ্ছে সার্বভৌম ক্ষমতা। তাহলে আমরা দেখলাম যে দুটো ল্যাটিন শব্দের সমন্বয়ে সভারেন্টি, যার বাংলা অর্থ সার্বভৌম ক্ষমতা কথাটির উৎপত্তি।
সার্বভৌম ক্ষমতাটাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে কি অভ্যন্তরীণ, আর দুই হচ্ছে বাহ্যিক। অভ্যন্তরীণ সার্বভৌমিকতা আর বাহ্যিক সার্বভৌমিকতা। অভ্যন্তরীণ সার্বভৌমিকতা কি? অভ্যন্তরীণ সার্বভৌম বলতে বোঝায় রাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্ত নাগরিক, প্রত্যেক প্রতিষ্ঠান রাষ্ট্রীয় আইন মেনে চলবে। এখানে রাষ্ট্র অভ্যন্তরীণ ক্ষেত্রে সার্বভৌম। আর বাহ্যিক ক্ষেত্রে সার্বভৌম বলতে কি বুঝি? যে রাষ্ট্র বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকবে, এটা বাহ্যিক সার্বভৌম। এখন বর্তমান যুগে, বিশ্বায়নের যুগে, কোনো রাষ্ট্রই তো আর একা একা চলতে পারে না। আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক রাষ্ট্রগুলির নির্ভরশীলতা, গোটা বিশ্ব একটা পরিবার। সেই ক্ষেত্রে আজকের দিনে কোনো রাষ্ট্রই অভ্যন্তরীণ বা বাহ্যিক ক্ষেত্রে সার্বভৌম নয়। মূলত বাহ্যিক ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে, উদারীকরণের যুগে, বিশ্বায়নের যুগে দাঁড়িয়ে প্রত্যেক রাষ্ট্রকে তার আন্তর্জাতিক আইন, সন্ধি, চুক্তি সমস্ত কিছু মেনে চলতে হয়। তাহলে এই ক্ষেত্রে রাষ্ট্র, অর্থাৎ বাহ্যিক দিক থেকে রাষ্ট্র সার্বভৌম বলা যাচ্ছে না। আবার অভ্যন্তরীণ যেটা বললাম, যে অভ্যন্তরীণ ক্ষেত্রেও রাষ্ট্রগুলি আজকের দিনে সার্বভৌম বলা যাবে না। কোথায়? যে প্রত্যেক দেশে বিভিন্ন জাতিগোষ্ঠী, জনগোষ্ঠী, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন এবং প্রত্যেকটি জাতিগোষ্ঠীর মানুষের একটা নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি, কালচার অর্থাৎ প্রথা বা রীতিনীতি রয়েছে। তারা সেগুলোকে গুরুত্ব দেন বা মেনে চলেন। এই ক্ষেত্রে রাষ্ট্রীয় আইনও ওই জাতিগোষ্ঠীর যে বিভিন্ন রীতিনীতি, প্রথা, সেগুলোকে গুরুত্ব দেন। তাহলে এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে রাষ্ট্র অভ্যন্তরীণ ক্ষেত্রে সার্বভৌম নয়। তাহলে সার্বভৌম রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা, তা কি কি ক্যারেক্টার বহন করে, তার কী কী বৈশিষ্ট্য হতে পারে? আমরা রাষ্ট্রের এই সার্বভৌমিকতার বৈশিষ্ট্য হিসাবে আমরা কী কী উল্লেখ করতে পারি? যে চরমতা। আর কি পেলাম? সর্বজনীনতা। আর কি পেলাম? স্থায়িত্বতা। আর কি? অবিভাজ্যতা। ও হস্তান্তর। তোমাদের সিলেবাসে সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলি নেই, দরকার নেই। তাহলে আমরা এটুকু জানলাম যে সার্বভৌম ক্ষমতা হচ্ছে চরম, অসীম, মৌলিক, চূড়ান্ত। সর্বজনীন মানে রাষ্ট্রের সকলের ওপর প্রযোজ্য সমানভাবে, অর্থাৎ রাষ্ট্রের আইন, রাষ্ট্রের নির্দেশ সকলেই মেনে চলতে বাধ্য। সর্বজনীনতা। স্থায়িত্বটা কি? যদি সার্বভৌম কোনো দেশে না থাকে, স্থায়িত্ব না থাকে, তা রাষ্ট্র থাকতে পারে না। অবিভাজ্য। সার্বভৌম ক্ষমতা এমন একটা ক্ষমতা যাকে ভাগ করা যায় না, কাউকে দেওয়া যায় না।
কোনো দেশকে দেওয়া যায় না। হস্তান্তরযোগ্য একই, এটা সার্বভৌম ক্ষমতাকে হস্তান্তর করা যায় না। তাহলে আমরা কি দেখলাম, যে রাষ্ট্রের একটা বৈশিষ্ট্য হচ্ছে, অপরিহার্য বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সার্বভৌমিকতা। এখন সার্বভৌমিকতা আমরা আবার একত্ববাদী, আবার বহুত্ববাদ রয়েছে। একত্ববাদী কারা? অস্টিন, বোদা, পোলক, সিজুইক, বার্জেস, এরা হচ্ছেন একত্ববাদী তত্ত্বের প্রবক্তা সার্বভৌম সম্পর্কে। তো সার্বভৌম সম্পর্কে একত্ববাদটা কি? সার্বভৌম সম্পর্কে একত্ববাদ হচ্ছে রাষ্ট্রের চরম অসীম ক্ষমতা। এই ক্ষমতা রাষ্ট্রের সবাই মেনে চলতে বাধ্য। একত্ববাদ অর্থাৎ রাষ্ট্রই হচ্ছে চূড়ান্ত ক্ষমতার অধিকারী, একত্ববাদীরা মনে করেন। আবার অন্যদিকে বিংশ শতকের শেষের দিকে ব্যক্তি জীবনে রাষ্ট্রের যে অনাবশ্যক হস্তক্ষেপ, তার বিরুদ্ধে যে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়, সেটা আবার বহুত্ববাদ নামে পরিচিত। মানে হয়তো বহুজনকে বিশ্বাস করে না, বহুজনের শাসন। এরা বলছেন, বহুত্ববাদী কারা? গিয়ারকে, ক্র্যাবে, দুগুই, ল্যাস্কি, বার্কার। গিয়ারকে, ক্র্যাবে, দুগুই, ল্যাস্কি, বার্কার এরা বহুত্ববাদী। এরা বলছেন যে রাষ্ট্র যেমন একাধিক জনকল্যাণমূলক কাজ করে, তেমনি রাষ্ট্রের মধ্যে বিভিন্ন সংগঠন রয়েছে, এরাও নিজ নিজ ক্ষেত্রে সার্বভৌম, এরাও রাষ্ট্রের মতো বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে। তা আমরা এই দেখলাম রাষ্ট্রের বৈশিষ্ট্য হিসেবে সার্বভৌমিকতা। এই চারটা বৈশিষ্ট্য তোমরা খুব ভালো করে আলোচনা করবে। আরও রয়েছে বলবে, এছাড়া রয়েছে স্থায়িত্বতা, অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি, আর জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অবশ্যই জাতীয়তাবাদ না থাকলে একটা রাষ্ট্রের মধ্যে অভ্যন্তরীণ ক্ষেত্রে বিভিন্ন গোলযোগ দেখা দেবে। কারণ একটা রাষ্ট্রের মধ্যে যদি দেশপ্রেম না থাকে, প্রত্যেক মানুষের মধ্যে যদি ভ্রাতৃত্ববোধ না থাকে, জাতীয়তাবোধ না থাকে, তাহলে জাতীয়তাবাদের জন্ম হবে না। কারণ একটা দেশের মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, আর এদের মধ্যে যদি একটা স্বদেশ প্রেম, ভ্রাতৃত্ববোধ না থাকে, তাহলে দেশের মধ্যে যে কোনো মুহূর্তে একটা সিভিল ওয়ার হতে পারে বা গৃহযুদ্ধ লাগতে পারে। অতএব জাতীয়তাবোধ হচ্ছে একটা রাষ্ট্রের একটা অপরিহার্য বৈশিষ্ট্য। এরপরে আমরা কি দেখলাম? রাষ্ট্র কাকে বলে আর রাষ্ট্রের বৈশিষ্ট্য। রাষ্ট্র বলতে কি বোঝো? রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3+5 হতে পারে বা 2+6 হতে পারে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রাষ্ট্র কাকে বলে এবারের জন্য, রাষ্ট্র কাকে বলে এবং রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি এই অধ্যায় থেকে আমি একটা লাস্টে প্রশ্ন বলেই দেব, কয়েকটা প্রশ্ন। এবার আমরা চলে যাব যে রাষ্ট্রের সঙ্গে অন্যান্য সংঘের পার্থক্য। রাষ্ট্রের সঙ্গে অন্যান্য সংঘের কী কী পার্থক্য হতে পারে? রাষ্ট্র ও অন্যান্য সামাজিক সংঘ, এটা খুব সংক্ষেপে আলোচনা করব। আমরা জেনেছি রাষ্ট্র কাকে বলে, জেনেছি। তাহলে সামাজিক সংঘ কাকে বলে? মুষ্টিমেয় মানুষ যখন একটি বা কয়েকটি উদ্দেশ্যকে সামনে নিয়ে কোনো সংগঠন তৈরি করে, তাকে বলা হয় সামাজিক সংঘ বা সংগঠন। যেমন কৃষক সংগঠন, শ্রমিক সংগঠন, ছাত্র সংগঠন, যুব সংগঠন, শিক্ষক সংগঠন, ক্রীড়া সংগঠন, এরকম অনেক সংগঠন রয়েছে। এই সংগঠনগুলি কি একটি বা কয়েকটি উদ্দেশ্যকে সামনে রেখে এদের জন্ম হয়।
তাহলে রাষ্ট্রের যে আমরা সংঘ আগে জেনেছি, আমরা সামাজিক সংঘটা কি দেখলাম। তাহলে রাষ্ট্রের সাথে সামাজিক সংঘের কোনো সাদৃশ্য আছে কিনা দেখে নেব। আছে। রাষ্ট্র গঠন করার জন্য যেমন জনগণ লাগে, তেমনি একটা সংগঠন করতে গেলে জনগণ লাগে। ঠিক আছে। রাষ্ট্র পরিচালনা করতে গেলে যেমন একজন পরিচালকের দরকার, পরিচালক মণ্ডলীর দরকার, তেমনি একটা সংগঠনকে পরিচালনা করতে গেলে একটা পরিচালক মণ্ডলী লাগে। রাষ্ট্রকে যেমন কতগুলো নিয়মকানুনের মধ্যে এগোতে হয়, রাষ্ট্রের যেমন নিয়মকানুন থাকে, তেমনি একটা সংগঠনের কতগুলোর নিয়মকানুন থাকে যার সদস্যরা মেনে চলে। তাহলে এগুলো গেল কি একটা সাদৃশ্য। তো সাদৃশ্যের তুলনায় রাষ্ট্রের সঙ্গে অন্যান্য সংঘের পার্থক্য রয়েছে অনেক। সেটা হচ্ছে কি যে উদ্ভবগত পার্থক্য। উদ্ভবগত পার্থক্য। একটা বিবর্তনের ধারায়, সমাজ বিবর্তনের মধ্য দিয়ে একটা রাষ্ট্রের জন্ম হয়। কিন্তু একটা সামাজিক সংগঠন মুষ্টিমেয় মানুষ হঠাৎ করেই তার নিজেদের সংগঠনের উদ্দেশ্য সিদ্ধ করার জন্যই রাষ্ট্রের সামাজিক সংঘের জন্ম দেয়। তো আমরা তাহলে কি দেখলাম যে রাষ্ট্রের উদ্ভব হয়েছে একটা বিবর্তনের ধারায়, আর সামাজিক সংঘ তৈরি হয়েছে কি একটা স্বতঃস্ফূর্তভাবে মুষ্টিমেয় ব্যক্তিবর্গকে নিয়ে, যা নিজেদের স্বার্থকে সামনে রেখেই এটা তৈরি হয়। উদ্ভবগত পার্থক্য। আকৃতিগত পার্থক্য দুই হচ্ছে কি আকৃতিগত পার্থক্য। রাষ্ট্রের আকৃতি যে কোনো সামাজিক সংগঠনের আকৃতি থেকে অনেক বড়। একটা রাষ্ট্রের মধ্যে একাধিক সামাজিক সংগঠন থাকতে পারে, কিন্তু সামাজিক সংগঠনের মধ্য দিয়ে রাষ্ট্র হয় না। সেখানে ওই সামাজিক সংগঠন রাষ্ট্রের জন্ম দেয় না। রাষ্ট্র বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক অংশ নিয়ে তৈরি হয়। রাজনীতি বলতে জনগণের নির্বাচিত যারা প্রতিনিধি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি, বিভিন্ন নির্বাচিত যে সংস্থাগুলো রয়েছে যারা জনগণের দ্বারা নির্বাচিত হন, তার রাজনৈতিক অংশ। আর অরাজনৈতিক অংশ কারা? যারা ব্যুরোক্র্যাট, অর্থাৎ যারা আমলারা, এরা হচ্ছেন অরাজনৈতিক অংশ। তারপরে রাষ্ট্র সরকারি রাজনৈতিক অংশ এবং অরাজনৈতিক অংশ উভয়কে নিয়েই তৈরি হয়। কিন্তু একটা সামাজিক সংঘ এখানে ওই আমলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। একটা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ এটা তৈরি করে থাকে। একটা কর্মক্ষেত্রের পরিধি। এরপরে আমরা দেখব কর্মক্ষেত্রের পরিধিগত পার্থক্য। একটি রাষ্ট্র তার কাজকর্ম সম্পাদন করে তার একটা ভৌগোলিক সীমারেখার মধ্যে। যদিও এখন বিশ্বায়নের যুগে তার আর্থিক কর্মক্ষেত্রের পরিধি বিশ্বায়িত হয়েছে, কিন্তু মূলত একটি রাষ্ট্র স্বাধীনভাবে তার নিজ ভৌগোলিক সীমারেখার মধ্যেই তার কার্যাবলীকে সীমায়িত বা সীমাবদ্ধ রাখতে পারেন। কিন্তু একটি সামাজিক সংঘ তার নিজ দেশের ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে বিশ্বের বিভিন্ন প্রান্তে তার কাজকর্ম চালিয়ে যেতে পারেন। যেমন ভারত সেবাশ্রম, রেড ক্রস, এরা শুধু একটা দেশে সীমাবদ্ধ নেই। আজকে ভারত সেবা আশ্রম গোটা বিশ্বের বিভিন্ন দেশে এরা বিভিন্ন সেবামূলক কাজকর্ম করে এবং ধর্ম প্রচারও করে।
তাহলে এদের একটা সামাজিক সংগঠন কাজকর্ম নিজ দেশের যে ভৌগোলিক সীমারেখা সেটাকে অতিক্রম করেও বহির্বিশ্বেও এরা তাদের নিজেদের কার্যাবলী সম্পাদন করে। এরপরে দেখব যে সদস্য পদ সংক্রান্ত পার্থক্য। তাহলে আমরা কি দেখলাম? 4 নম্বরটা কি দেখছি? যে সদস্য পদ সংক্রান্ত পার্থক্য, যে একজন ব্যক্তি একাধিক রাষ্ট্রের সদস্য পদ গ্রহণ করতে পারে না, কিন্তু একজন ব্যক্তি একই সঙ্গে একাধিক সংঘের সদস্য হতে পারে। একজন কৃষক সংগঠনের একজন ব্যক্তি শ্রমিক সংগঠনের সদস্য হতে পারে, আবার একজন শিক্ষক সংগঠনের একজন ব্যক্তি আবার কৃষক সংগঠনের সদস্য হতে পারে। এরপর আমরা দেখব সদস্যের প্রকৃতিগত পার্থক্য। সদস্যের প্রকৃতিগত পার্থক্যটা কি? যে রাষ্ট্রের সদস্যপদ গ্রহণ করা বাধ্যতামূলক। একজন ব্যক্তি যে রাষ্ট্রে বসবাস করেন তাকে বাধ্যতামূলকভাবেই সেই রাষ্ট্রের সদস্যপদ গ্রহণ করতে হয়। কিন্তু একজন ব্যক্তি কোনো সংগঠনের সদস্য পদ হওয়া বাধ্যতামূলক নয়। আমি একজন ব্যক্তি কোনো সংঘের সদস্যপদ হতেও পারি বা নাও হতে পারি। আমাকে জোর করে কোনো ব্যক্তি কোনো সংঘের সদস্য পদ গ্রহণ করাতে বাধ্য করতে পারবে না। এরপরে আমরা দেখব উদ্দেশ্যগত পার্থক্য। রাষ্ট্রের একাধিক উদ্দেশ্য থাকে, একাধিক লক্ষ্য থাকে এবং বিবর্তনের মধ্য দিয়ে আরও ভিন্ন ভিন্ন উদ্দেশ্য এসে জমা হয় এবং সেই উদ্দেশ্যগুলো পূরণ করে রাষ্ট্র। কিন্তু একটি সংঘের, সামাজিক সংঘের বা সংগঠনের মূলত উদ্দেশ্য বেশি হয় না। তারা একটি বা দুটি উদ্দেশ্যকে সামনে রেখে তারা সংঘ তৈরি করে। যেমন শিক্ষক সংগঠন, এর উদ্দেশ্যটা কি? শিক্ষকদের পেশাগত দায়বদ্ধতা, পেশাগত দাবি দেওয়া এবং শিক্ষার কি করে উন্নতি করা যায় সেই বিষয়ে আন্দোলনকে সংগঠিত করা, এই উদ্দেশ্য। কৃষক সংঘ, এর উদ্দেশ্যটা কি? কৃষকদের যাতে জীবনযাত্রার মান উন্নয়ন করা যায়, কৃষির উপরে যাতে সরকার বেশি করে নজর দেয়, সেই ক্ষেত্রে তাদের আন্দোলনকে সংগঠিত করা। তাহলে একটা সামাজিক সংঘ বা সংগঠন মাত্র কয়েকটি উদ্দেশ্য নিয়ে তৈরি হয়, কিন্তু একটা রাষ্ট্রের উদ্দেশ্য অনেক লক্ষ্য, অনেক কার্যাবলী সম্পাদন করতে হয়। এরপর আমরা দেখব যে ক্ষমতাগত পার্থক্য।
ক্ষমতাগত পার্থক্য। রাষ্ট্রের ক্ষমতা অসীম। রাষ্ট্র তার আইন কানুনের মধ্য দিয়ে কোনো ব্যক্তিকে কঠোর শাস্তি দিতে পারে। যদি রাষ্ট্রের আইন কানুন লঙ্ঘন করা হয়, সেই ব্যক্তিকে কঠোর দণ্ড হিসেবে এমনকি মৃত্যুদণ্ড পর্যন্তও দিতে পারে। কিন্তু একটি সামাজিক সংগঠন বা সামাজিক সংঘ, তার সদস্যদের মধ্যে কেউ যদি সংঘের নিয়মকানুন লঙ্ঘন করে, তো খুব বেশি হলে তাকে সংঘ থেকে বহিষ্কার করতে পারে মাত্র, কিন্তু তার মৃত্যুদণ্ড দিতে পারে না। তারপর রয়েছে সার্বভৌম বিষয়ে পার্থক্য। সার্বভৌম বিষয়ে পার্থক্য। রাষ্ট্র হচ্ছে একটি সার্বভৌম প্রতিষ্ঠান। আমি বিস্তারিতভাবে একটু আগে আলোচনা করলাম যে সার্বভৌমিকতাটা কী। রাষ্ট্র হচ্ছে একটি সার্বভৌম প্রতিষ্ঠান। রাষ্ট্রের মধ্যেকার সমস্ত ব্যক্তি বর্গ, বিভিন্ন সামাজিক সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান, সমস্ত কিছু রাষ্ট্রীয় আইন মেনে চলতে বাধ্য। অর্থাৎ এই ক্ষেত্রে রাষ্ট্র হচ্ছে সার্বভৌম। কিন্তু একটা সামাজিক সংগঠন সার্বভৌম ক্ষমতা ভোগ করতে পারে না, কারণ একটি সামাজিক সংগঠনকে রাষ্ট্রের আইন মেনেই চলতে হয়। এই ক্ষেত্রে সার্বভৌম নয়। তাহলে আমরা এতক্ষণ কি দেখলাম? যে রাষ্ট্রের সঙ্গে অন্যান্য সামাজিক সংগঠনের পার্থক্য। যে উপরোক্ত পার্থক্য থাকা সত্ত্বেও ব্যক্তির পরিপূর্ণ জীবন বিকাশের জন্য রাষ্ট্র এবং সামাজিক সংগঠন উভয়ের দরকার। কেন? মানুষ তার ব্যক্তিত্বের বহুমুখী প্রতিভার বিকাশ ঘটাতে চায়, আর এই ক্ষেত্রে সামাজিক সংগঠনগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার নিজের ব্যক্তিত্বকে বিকশিত করে তুলতে পারে বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে। রাষ্ট্র মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু মানুষের যে অন্তর্জীবন, এই অন্তর্জীবনকে পরিবর্তন করতে কখনো রাষ্ট্র পারে না। মানুষের যে অন্তরের যে অনুভূতিগুলোকে পরিবর্তন করতে পারে একমাত্র সামাজিক সংঘগুলি। যেমন ধর্মীয় সংগঠন রয়েছে, বিভিন্ন সংগঠন রয়েছে, তারা মানুষের বিবেককে তারা পরিবর্তন করতে পারে। অর্থাৎ একটা সামাজিক সংগঠন বা ধর্মীয় সংগঠন মানুষের যে বিবেককে জাগ্রত করতে পারে, তার অন্তর্জীবনে প্রভাব বিস্তার করতে পারে, কিন্তু রাষ্ট্র মানুষের অন্তর্জীবনে প্রভাব বিস্তার করতে পারে না, কেবল বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে। সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি, ম্যাকআইভার যেমন বলেছেন যে পেন্সিল কাটার জন্য আমাদের কুঠার দরকার হবে না। একটা পেন্সিল কাটতে গেলে কি একটা ব্লেড কিংবা শার্পনার থাকলেই সাফিসিয়েন্ট, কুঠার লাগবে কি? তাই সমাজের বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রের যেমন দরকার আছে, তেমনি ছোট যে সামাজিক সংগঠনগুলো রয়েছে তাদেরও প্রয়োজন রয়েছে, কারণ এরাও বিভিন্ন সামাজিক কল্যাণমূলক সমাজ সেবামূলক প্রচুর কাজ করে। অতএব একটা রাষ্ট্রের ক্ষেত্রে রাষ্ট্র এবং সামাজিক সংগঠন উভয়েরই দরকার। ওকে, তোমরা ভালো থেকো, ঘরে থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। ধন্যবাদ।